হ্যালো ভিউয়ার্স, অচিত উদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিও ক্লাসে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিভিএসই যে বিষয়টি বা সাবজেক্টটি রয়েছে, সেই সাবজেক্টটির যে 6টি অংশ আছে, তার মধ্যে তোমাদের যে কোনো একটি পার্টকে তোমাদেরকে পড়তে হবে। তার ভিতরে ইন্ডিয়ান নলেজ সিস্টেম এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতীয় জ্ঞান ব্যবস্থার প্রয়োজনীয়তা, সেই প্রশ্ন নিয়ে বিশদে আলোচনা করবো এবং আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে আমি তুলে ধরবো। তবে সে প্রসঙ্গে যাওয়ার আগে এটা বলবো যে এই সিভিএসই পেপারটির সিলেবাস এবং তোমাদের সেকেন্ড সেমে অন্যান্য ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান বা এডুকেশন সাবজেক্টগুলোরও সিলেবাস সাজেশন ইতিপূর্বে আমার চ্যানেলে আমি আপলোড করেছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে এবং এই বিষয়গুলির যে সাজেশন, সেই সাজেশনের প্রতিটি প্রশ্নের উত্তর আমি একের পর এক ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে এনে হাজির করব। তাই আমার এই অচিন্ত উদার ফ্রি কোচিং চ্যানেলটি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যানেল হতে চলেছে। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। তো চলো শুরু করা যাক। বোর্ডে কি আছে আমরা একবার দেখে নিই। সিইউবিএ সেকেন্ড সেমিস্টার সিভিএসই, এই পেপারটির মধ্যে 6টি পার্ট আছে, তার মধ্যে যে কোনো একটি পার্ট তোমাদেরকে পড়তে হবে। তা এখানে আমি প্রথম যে অংশটা আছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম, এই পেপারটির উপরেই কিন্তু আজকের এই প্রশ্নটি রেখেছি, ভারতীয় জ্ঞান ব্যবস্থা ইন্ডিয়ান নলেজ সিস্টেম। এর প্রয়োজনীয়তাটা কি, এটা তোমরা সিলেবাসটাই দেখবে যে সেকেন্ড যে মডিউলটা আছে সেই মডিউল থেকে এই পার্টটা আছে, প্রয়োজনীয়তার অংশটি, এবং এটি 5 বা 10 নম্বরের একটি প্রশ্ন। এখন এই প্রশ্নে আলোচনা করতে গেলে জ্ঞান ব্যবস্থা নিয়ে আলোচনা করতে হবে। ভারতবর্ষের যে শিক্ষা দীক্ষা থেকেই জ্ঞানের উৎপত্তি, তাই সেটা প্রথমে আমার এখানে কয়েকটি পার্টে আমরা এই জিনিসটাকে আলোচনা করব এই পয়েন্টগুলোর ভিতর দিয়ে। তবে এই ক্ষেত্রে তোমাদের বলে রাখি, তোমরা যদি এই পেপারটি মানে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের উপরে যদি কোনো বই পড়তে চাও, তাহলে একটা খুব ভালো বই আছে, ইন্ডিয়ান নলেজ সিস্টেম কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন বলে একটা বই আছে। এই বইটা তোমরা দেখতে পারো এবং এই বইটা লিখেছেন 3 জন, বি মহাদেবন, বিনায়ক রজত ভাট এবং নগেন্দ্র পাভন। এই 3 জন মিলে এই বইটা লিখেছেন, ইন্ডিয়ান নলেজ সিস্টেম কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন। এই একমাত্র বই আছে, এই বইটা তোমরা কিন্তু ফলো করতে পারো। তো যাই হোক, আমরা চলে আসি আমাদের মূল আলোচনায়, যে ভারতীয় জ্ঞান ব্যবস্থার প্রয়োজনীয়তা কি। তা প্রয়োজনীয়তার উপরে প্রথমে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের ভারতীয় সভ্যতার প্রাচীনত্ব আলোচনা করতে হবে। তা আমরা জানি যে, এবং আমাদের ভারত ইউরোপীয় ঐতিহাসিকেরাও পর্যন্ত স্বীকার করেছে যে ভারতীয় সভ্যতা অতি প্রাচীন, প্রায় 4 থেকে 8,000 বছরের আগেকার সভ্যতা হচ্ছে ভারতীয় সভ্যতা। সেই হরপ্পা সভ্যতার সূচনাকাল থেকেই ভারতীয় সভ্যতা ধরা হয়, যদিও তার আগে মেহেরগড় সভ্যতা আছে এবং হরপ্পা সভ্যতার পরে আর্য সভ্যতা, এরপরে একে একে কিন্তু ভারতীয় সভ্যতার বিবর্তন ঘটেছে। তা সেই প্রাচীনকালের সভ্যতা থেকেই ভারতীয়দের মধ্যে জ্ঞানের স্ফুরণ দেখা যায়। ভারতীয়রা জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে তাদের দক্ষতার পরিচয় দিয়েছে, তাদের সৃজনশীলতার পরিচয় দিয়েছে। এবং প্রাচীনকালে আমরা দেখেছি যে নানা রকম উদ্ভাবনী শক্তি মানুষ কিন্তু জাহির করেছে। এগুলি প্রতিটি বিষয়ই কিন্তু জ্ঞানের স্ফুরণ বা জ্ঞান ব্যবস্থা। এবং এই জ্ঞানের স্ফুরণ কখন দেখা দিয়েছে? মানুষের কোনো প্রয়োজন মেটাতে গিয়ে সেই প্রয়োজনের তাগিদ থেকে কিন্তু সেই জ্ঞানের উদ্ভব হয়েছে। এভাবেই জ্ঞানের প্রয়োজনীয়তা আমরা প্রাচীনকালের বিভিন্ন সভ্যতার ভিতর থেকে আমরা দেখতে পাই। এই বিষয়ে আলোচনা করতে গেলে, জ্ঞান ব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করতে গেলে ভারতীয় সভ্যতার যে কতটা প্রাচীন, সেই প্রাচীন সভ্যতার বিভিন্ন অংশকে এখানে আলোচনা করতে হবে। এরপরে দেখো রয়েছে প্রাচীন শিক্ষা ব্যবস্থা। তা প্রাচীনকালে যে শিক্ষা ব্যবস্থা ছিল, গুরু গৃহে থেকে যে শিক্ষা, আশ্রমিক যে শিক্ষা ব্যবস্থা, যেটা বৈদিক যুগ থেকে শুরু হয়েছে। এবং এখানে প্রতিটি ছাত্রকে, আর্য ছাত্রকে তাকে 4টি আশ্রমের মধ্যে দিয়ে যেতে হতো। তার মধ্যে একটি ছিল ব্রহ্মচর্য, এবং এই সময়ে তাকে গুরু গৃহে থেকে বিদ্যা চর্চা করতে হতো, গুরুর আশ্রমে থেকে। এবং এখানে শিক্ষা ব্যবস্থা ছিল মৌখিকভাবে, মানে কোনো লিখিত আকারে কোনো গ্রন্থ ছিল না। গুরুর থেকে, গুরুর কথা শুনে, মৌখিকভাবে সেই কথা শুনে সেই জ্ঞান, গুরুর সেই জ্ঞান তার ছাত্রদের মধ্যে সঞ্চারিত হতো। সেই ছাত্র আবার অন্য আরেকজন ছাত্রের ভিতরে তার সেই জ্ঞান কিন্তু সঞ্চারণ করতেন। তো এইভাবে বংশ পরম্পরায় জ্ঞান একটি প্রজন্ম থেকে আরেকটি প্রজন্ম এবং আরেকটি প্রজন্ম থেকে আরেকটি প্রজন্মের মধ্যে সঞ্চারিত হতো এই প্রাচীনকালের শিক্ষা ব্যবস্থায়। আমরা বেদের কথা বলতে পারি। বেদ প্রথমে কিন্তু শুনে শুনে মনে রাখতে হতো, পরবর্তীকালে বেদ লেখা হয়। তা বেদের ভিতরেও রয়েছে জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার, এবং আর্য সমাজের প্রতিলিপি হচ্ছে এই বেদ। তা প্রাচীনকালে এই ঋষিরা
এইভাবে জ্ঞানের বিস্তার ঘটাতেন। এবং এই জ্ঞানের প্রয়োজনীয়তা ছিল এই কারণেই, মানুষ প্রকৃতিকে জানতে চেয়েছিল। এই যে ঝড়, বৃষ্টিপাত, বজ্রপাত, ভূমিকম্প, খরা, মহামারী, এগুলো কেন হয়, প্রকৃতির এই যে অনন্ত রহস্য, মানুষ এগুলোকে উদ্ঘাটন করার চেষ্টা করে। তাহলে মানুষের প্রয়োজনের তাগিদে মানুষ কিন্তু এই জ্ঞানের উদ্ভব ঘটায় এবং জ্ঞানের স্ফুরণ ঘটে। মানুষের প্রকৃতি থেকে মানুষ কিন্তু এই জ্ঞান আহরণ করতে থাকে। তাই প্রকৃতি কেন্দ্রিক এই শিক্ষা ব্যবস্থার ভিতর দিয়েই জ্ঞানের প্রয়োজনীয়তা সামনে চলে আসে। তাই এই প্রাচীনকালের যে শিক্ষা ব্যবস্থা, আশ্রমিক শিক্ষা ব্যবস্থা, সেই বিষয়টা নিয়েও কিন্তু এখানে আলোচনা করতে হবে। এরপরে দেখো তাল পাতার পাণ্ডুলিপি। তা প্রাচীনকালে প্রথমে যখন কাগজপত্র আবিষ্কার হয়নি, তখন মানুষ তাল পাতার উপরে লিখতেন। তো একে বলা হয় পাণ্ডুলিপি। এছাড়া আরো অনেক পত্রের উপর লিখতেন, তাম্রপত্রের উপরে লেখা হতো, চামড়ার পত্রের উপরে লেখা হতো। এই পাণ্ডুলিপিগুলি ছিল ভারতীয় সভ্যতার জ্ঞানের নিদর্শন। বিভিন্ন পণ্ডিত ব্যক্তিরা, ঋষিরা, মহারিষিরা কিন্তু এইসব পাণ্ডুলিপি লিখে গেছেন। যদিও কালের করাল স্রোতে এইসব পাণ্ডুলিপি কিন্তু অনেকটাই ধ্বংস হয়ে গেছে। এছাড়া বিদেশি আক্রমণ বা যত্নের অভাবে এইসব পাণ্ডুলিপি কিন্তু ধ্বংস হয়ে গেছে। এবং সেই সাথে সাথে প্রাচীনকালের যে জ্ঞানের ভাণ্ডার, সেটিও অনেকাংশে কিন্তু নিঃশেষিত হয়েছে। এই পাণ্ডুলিপিগুলিতে অনেক বিষয়ে, জ্ঞানের বিভিন্ন বিষয় এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। চিকিৎসা শাস্ত্র, রসায়ন শাস্ত্র, জ্যোতির্বিদ্যা এবং পদার্থবিদ্যা, সব কিছু। জ্ঞানের এমন কোনো দিক নেই যে দিক এই সব পাণ্ডুলিপিতে আলোচনা করা হয়নি বা লিখে রাখা হয়নি। তন্ত্র মন্ত্র, জাদুবিদ্যাও পর্যন্ত কিন্তু এই সব পাণ্ডুলিপির ভিতরে কিন্তু লেখা হয়েছিল। কিন্তু এই পাণ্ডুলিপি আজ তার বেশিরভাগটাই নষ্ট হয়ে গেছে। যেটুকু রয়ে গেছে বিভিন্ন মিউজিয়াম, সংগ্রহশালা বা লেখাগার বা কারোর ব্যক্তিগত সংগ্রহে কিন্তু সেগুলো রয়েছে। তাই এরপরে দেখো কি রয়েছে, যে প্রাচীন ভারতের জ্ঞানের অগ্রগতি। তা প্রাচীন ভারতের জ্ঞানের অগ্রগতি যথেষ্ট ছিল। আমরা জানি, আমরা যারা প্রাচীন ভারতের সভ্যতা নিয়ে অধ্যয়ন করি, ইতিহাসের ছাত্ররা, তারা আমরা জানি যে প্রাচীনকালে বৈদিক যুগেও যেমন জ্ঞানের স্ফুরণ ঘটে, এবং পরবর্তীতে মৌর্য যুগ, গুপ্ত যুগেও কিন্তু জ্ঞানের স্ফুরণ ঘটে। আর্যভট্টের কথা বলতে পারি, বরাহমিহিরের কথা বলতে পারি। তারা বিজ্ঞানের ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি ঘটান। হ্যাঁ, পৃথিবী যে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে, এই কথা আর্যভট্টই কিন্তু ভারতবর্ষের প্রেক্ষাপটে প্রথম তুলে ধরেন। এছাড়া ব্রহ্মগুপ্ত যে মহাকর্ষ তত্ত্ব, যেটা নিউটন পরবর্তীকালে আবিষ্কার করেন, সেই তত্ত্ব কিন্তু তিনি আবিষ্কার করেছিলেন। এছাড়া বিভিন্ন অশ্বশাস্ত্র, পশু চিকিৎসাবিদ্যার চরক বা সুশ্রুতের কথা বলতে পারি। এবং দর্শনের ক্ষেত্রে তো একাধিক দার্শনিকের আবির্ভাব হয়েছিলই। তো এইভাবে প্রাচীনকালে আমরা দেখতে পাই যে বিভিন্ন সভ্যতায়, বিভিন্ন যুগে বিভিন্ন ঋষি বা মনীষীদের হাত ধরে ভারতীয় যে জ্ঞান, সেই জ্ঞান ব্যবস্থার স্ফুরণ ঘটে। এবং সেই জ্ঞান ব্যবস্থার স্ফুরণ কখন ঘটে? যখন একটা প্রয়োজনের তাগিদ অনুভব হয় যে এই জিনিসটা আমাদের প্রয়োজন, তখনই কিন্তু সেই তাগিদের ভিতর দিয়ে জ্ঞানের স্ফুরণ ঘটে। যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যখন তুর্কিরা কনস্টান্টিনোপল দখল করে, তখন এশিয়ার সাথে ইউরোপের যে যোগাযোগ ব্যবস্থা অনেকটা বিচ্ছিন্ন হয়ে যায়। তখন ইউরোপের রাজারা চেষ্টা করেন যে একটা নতুন কোনো পথ আবিষ্কার করতে, যে ভারতীয় এশিয়ার সাথে যাতে বাণিজ্য করতে পারে। সেই প্রয়োজনের তাগিদে কিন্তু নতুন নতুন ভৌগোলিক অভিযান শুরু হয় এবং ভারতে আসার জলপথ আবিষ্কার হয়। তা একটা প্রয়োজনের দরকার থাকে, যে প্রয়োজনের প্রেক্ষাপটেই কিন্তু নতুন কোনো উদ্ভাবন, নতুন কোনো চিন্তা ভাবনা তৈরি হয়। ইংল্যান্ডের শিল্প বিপ্লব, শিল্পের জন্য কলকারখানা প্রয়োজন, সেই তাগিদে কিন্তু একাধিক আবিষ্কার এখানে হয় এবং জ্ঞানের স্ফুরণ ঘটে। তা ভারতীয় সভ্যতার ক্ষেত্রেও তাই, বিভিন্ন প্রয়োজনের তাগিদে কিন্তু এইসব জ্ঞানের স্ফুরণ ঘটতে থাকে, জ্ঞানের প্রয়োজনীয়তা দেখা দেয়। প্রাচীনকালে ভারতীয়রা অনেক জ্ঞান বিজ্ঞানের অনেক শাখায় তারা পারদর্শিতা দেখিয়েছেন। ধাতুবিদ্যার ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি ঘটে। এই দিল্লির মেহরউলিতে গুপ্ত যুগের লৌহ স্তম্ভের কথা বলা যায়, যা আজও পর্যন্ত মরচে ধরেনি। তাহলে কোন প্রযুক্তি, কোন টেকনিক সেই সময় ব্যবহার করা হতো? হ্যাঁ, প্রাচীনকালে জলসেচ ব্যবস্থার অগ্রগতি ঘটেছিল, অর্ঘট্ট পদ্ধতির কথা বলতে পারি। এইসব প্রযুক্তি কিন্তু ভারতীয়দের হাত ধরে আরব বণিকদের মাধ্যমে এগুলো ইউরোপে ছড়িয়ে পড়ে এবং ইউরোপের বিজ্ঞানের অগ্রগতি ঘটে। ইউরোপের যে আজকে আধুনিক বিজ্ঞান, সেই বিজ্ঞানের কিন্তু ভারতীয় যে জ্ঞান, সেই জ্ঞানেরও কিন্তু কিছুটা হলেও তার প্রভাব তাদের উপর পড়েছিল। তো এইভাবে ভারতীয় সভ্যতার জ্ঞানের স্ফুরণ ঘটে। যদিও আজ থেকে 200 বছর আগে ইংরেজরা এদেশে আসার পর যে পাশ্চাত্য শিক্ষার বিকাশ ঘটে এবং পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান, বিভিন্ন শাস্ত্রের যে অধ্যয়ন শুরু হয়, সেই অধ্যয়নের ভিতর দিয়েও কিন্তু জ্ঞানের স্ফুরণ ঘটে। এবং সেখানে ঘটলেও
সেই শিক্ষা ব্যবস্থার অগ্রগতি ঘটলেও কিন্তু কিছুটা তার সীমাবদ্ধতা ছিল, কারণ ইংরেজরা চেয়েছিল এদেশের মানুষকে শিক্ষিত করে কেরানি তৈরি করতে, তাদের প্রয়োজনীয় কর্মচারী তৈরি করতে চেয়েছিল, যে অধিক কোনো বিদ্যা ভারতীয়রা অর্জন করে বিশাল কিছু পারদর্শিতা দেখাক, এটা কিন্তু তারা চায়নি। এজন্য তাদের মধ্যে একটা সীমাবদ্ধতা ছিল, এবং এই ইংরেজি শিক্ষার প্রচলনের ভিতর দিয়ে তারা কিন্তু প্রাচীনকালের যে ভারতীয় জ্ঞান বিজ্ঞান, সেই জ্ঞান বিজ্ঞানের চর্চা বন্ধ হয়ে যায়। এই জন্য প্রাচীনকালের যে এই জ্ঞানের স্ফুরণ সেটা কিন্তু হারিয়ে যায়। প্রাচীনকালের অগ্রগতি, জ্ঞানের অগ্রগতি সেটাকে আর খুঁজে পাওয়া যায় না। তাই বলা যায় যে প্রাচীনকালের এইসব জ্ঞান বিজ্ঞান কোথায় গেল, আজকে কিন্তু হারিয়ে গেছে। আজকে আমরা আমাদের দেশে যে আধুনিক শিক্ষা ব্যবস্থা, সেটা এই ব্রিটিশদের দান, ব্রিটিশদেরই শিক্ষা ব্যবস্থাটাই আমরা আজকে এক্সটেনশন করেছি, তাকেই অনুকরণ করে তাকেই আমরা এগিয়ে নিয়ে চলেছি। যে শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে চলছে সেটা উডের ডেসপ্যাচ অনুযায়ী যে ত্রিস্তর শিক্ষা ব্যবস্থা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এই স্তর অনুযায়ী চলছে। এটা যথেষ্ট আধুনিক, অবশ্যই আধুনিক, কিন্তু সেই সাথে সাথে আমরা তো প্রাচীনকালের যে ভারতীয় জ্ঞান বিজ্ঞান সেটাকে তো হারিয়ে ফেলেছি, তার চর্চা তো আমরা বন্ধ করে দিয়েছি। এবং ভারতীয় জ্ঞান ব্যবস্থা যদি আমাদের অধ্যয়ন করতে হয়, তাহলে কিন্তু তার মূল সূত্র লুকিয়ে রয়েছে এই প্রাচীনকালের বিভিন্ন পুঁথিপত্রের মধ্যে যে জ্ঞান নিহিত আছে, সেই জ্ঞান, যে জ্ঞান আমরা হারিয়ে ফেলেছি। এবং ভারতবর্ষকে জানতে হলে, ভারতের জ্ঞান ব্যবস্থাকে জানতে হলে প্রাচীনকালের শিক্ষা ব্যবস্থা, প্রাচীনকালের মৌখিক শিক্ষা ব্যবস্থা, প্রাচীনকালের আশ্রমিক গুরু শিষ্যের সম্পর্কের যে শিক্ষা ব্যবস্থা, বা প্রাচীনকালের যে পাণ্ডুলিপির শিক্ষা ব্যবস্থা, এবং প্রাচীনকালের বিভিন্ন মুনি ঋষিদের যে চিন্তা ভাবনা, সেগুলোকে আমাদের জানতে হবে। তবেই আমরা ভারতীয় জ্ঞান ব্যবস্থা সঠিক অর্থে বুঝতে পারবো। তো এই ছিল একটা সংক্ষিপ্ত আলোচনা। এরপর এর যে নোটসটা তোমাদেরকে করতে হবে 5 বা 10 নম্বরের, এই পয়েন্টগুলোর উপরে বেস করে এই ভারতীয় জ্ঞান ব্যবস্থার প্রয়োজনীয়তার যে উত্তরপত্রটি, সেটি আমি এবার অন স্ক্রিনে আলোচনা করব। কলিকাতা বিশ্ববিদ্যালয় সেকেন্ড সেমিস্টার সিভিএসই ইন্ডিয়ান নলেজ সিস্টেম। প্রশ্নটি হচ্ছে ভারতীয় জ্ঞান ব্যবস্থার প্রয়োজনীয়তা আলোচনা করো, প্রশ্নমান 5 বা 10। উত্তরটি দেখে নাও। ভারত একটি দীর্ঘকাল বেঁচে থাকা সভ্যতার ইতিহাস এবং মানব জাতির কাছে অতি পরিচিত এক অনুশীলনের দেশ। পশ্চিমী পণ্ডিতদের মতে এই সভ্যতা 5000 থেকে 8000 বছর আগের। ভারতের প্রাচীন উৎস অনুযায়ী এই সভ্যতা বহু প্রাচীন। এই মতপার্থক্য সত্ত্বেও এত দীর্ঘ ইতিহাসের একটি দেশের অস্তিত্বের দীর্ঘ সময় ধরে কিছু জ্ঞান সঞ্চিত রয়েছে। সমসাময়িক সমাজে একটা ধারণা রয়েছে যে আমরা যে সমস্ত জ্ঞান থেকে উপকৃত হই তা পশ্চিম থেকে এসেছে। যেহেতু ভারতীয় সভ্যতার তুলনায় পশ্চিমী সভ্যতা তুলনামূলকভাবে সাম্প্রতিক উৎসের, যদিও এই ধারণা অনেকটা অযৌক্তিক। পরের প্যারা দেখো, মানুষ প্রকৃতি থেকে অন্তর্নিহিত জ্ঞান অর্জন করে থাকে। বৈষম্য যুক্তি এবং যুক্তিবাদী চিন্তা শক্তি ব্যবহার করে মানুষ ক্রমাগত নতুন জ্ঞান অর্জন করে। অর্থাৎ এটা আশ্চর্যের কিছু নয়। ভারতীয় উপমহাদেশে জ্ঞানের সমৃদ্ধ ভাণ্ডার সঞ্চিত ছিল। উদাহরণ হিসাবে বলা যায় 17 শতক পর্যন্ত ভারতীয়রা ইস্পাত তৈরিতে ভালো ছিল। ভারতীয় উডস ইস্পাত তৈরি করতে ব্যবহৃত হতো এবং ডামাস্কাস ব্লেড নামে পরিচিত ছিল, এবং ধাতুবিদদের দ্বারা একাধিক প্রচেষ্টার উডস স্টিলের বৈশিষ্ট্যগুলিকে প্রতিলিপি করা সম্ভব হয়নি। এই ধারণাগুলি আরব দেশগুলির মাধ্যমে পশ্চিমে ছড়িয়ে পড়েছিল এবং সেখান থেকে পশ্চিমী বৈজ্ঞানিক উন্নয়নগুলিকে প্রভাবিত করেছিল। দুর্ভাগ্যবশত আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় ভারতীয়দের অবদান প্রকৃতি সম্পর্কে আমাদের ধারণা নেই। এটি বেশ কয়েকটি প্রশ্ন উত্থাপন করে। এত জ্ঞান কোথায় গেল? আমরা কি এই জ্ঞান পুরোপুরি হারিয়ে ফেলেছি? এটা কি আজ আমাদের কাজের নয়? প্যারা করে আমরা অনেকে জানি ভারতে প্রাচীন জ্ঞান কয়েক শতাব্দী আগে পর্যন্ত মৌখিকভাবে সংরক্ষিত ছিল এবং প্রেরণ করা হতো। এই সময় গুরু শিষ্যের মাধ্যমে এই জ্ঞান কয়েক প্রজন্মের মধ্যে সঞ্চালিত হতো। সাম্প্রতিক ইতিহাসে প্রিন্ট মিডিয়ার ব্যবহার এবং তার আগে তালপাতার লিপি এই মৌখিক জ্ঞানকে আনুষ্ঠানিকভাবে ক্যাপচার করতে সাহায্য করেছে এবং এটি সংরক্ষণ করেছে। প্যারা করে লেখো, দুর্ভাগ্যবশত প্রায় 200 বছরের আগে ভারতের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের কারণে জ্ঞান সঞ্চালনের এই প্রক্রিয়ায় আকস্মিক সমাপ্তি ঘটে এবং ধারাবাহিকতা বেশিরভাগই হারিয়ে যায়। সদ্য প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা সমাজের কাছে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে জ্ঞান অর্জনের দাবি করে। যারা নতুন শিক্ষা ব্যবস্থার সাথে নিজেদের যুক্ত করেছিল তাদের শাসক শ্রেণীর দ্বারা চাকরি এবং বেতনের আশ্বাস দেওয়া হয়েছিল। শিক্ষা ব্যবস্থার এই ধরনের রূপান্তর ঘটলে মৌখিক শিক্ষা পদ্ধতি হারিয়ে যায়, যার ফলে তালপাতার পাণ্ডুলিপি এবং অন্যান্য সংরক্ষণাগার এবং ব্যক্তিগত সংগ্রহে যা পাওয়া যায় তা জ্ঞানকে সীমাবদ্ধ করে। পরের প্যারা দেখো, শেষ প্যারা, প্রাচীন জ্ঞান ভাণ্ডারকে বিবেচনার বাইরে রেখে আমরা স্বাধীন ভারতের ব্রিটিশদের শিক্ষা ব্যবস্থা অব্যাহত রেখেছি।
শিক্ষা সংক্রান্ত পূর্ববর্তী ব্রিটিশ নীতিগুলির কঠোরতা এবং বৈজ্ঞানিক মূল্যবোধের অভাবের কারণ উল্লেখ করে প্রাচীন ভারতের জ্ঞানকে বাদ দিয়েছি। তাই ভারতীয় জ্ঞান ব্যবস্থায় এই বিষয়টি আমাদের ভারতকে ভালোভাবে জানতে এবং বুঝতে সাহায্য করবে এবং প্রাচীন জ্ঞানকে সমৃদ্ধ করবে। তো এই ছিল এর উত্তরপত্র 5 বা 10 নম্বরের জন্য। এখানে তোমরা যে বইটি তোমরা কিনতে বা দেখতে পারো বা কলেজ থেকে তুলতে পারো, বইটি দেখো, ইন্ডিয়ান নলেজ সিস্টেম বলে একটি বই আছে, কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন। এটি 3 জন ঐতিহাসিক রাইটার লিখেছেন, বি মহাদেবন এবং বিনায়ক রজত ভাট এবং নগেন্দ্র পাভানা। তো এই ছিল আজকের ক্লাসের মূল বিষয়বস্তু। ভারতীয় জ্ঞান ব্যবস্থার প্রয়োজনীয়তার উপরে আজকের এই ক্লাসটি ছিল। তোমরা এই নোটসে কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের বাকি অন্যান্য যেসব কোশ্চেন আছে এই পেপারের, তা আমি খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো, বন্ধুদের কাছে শেয়ার করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক